সময়টা ঘোর মধ্যযুগ ১২৩৬ সাল। দিল্লি তথা ভারতবর্ষে তখন মুসলিম সালতানাত। এই সময়ে সাধারণ দিল্লিবাসী এবং আমির ওমরাহ মিলে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে দিল্লির ক্ষমতায় বসালেন এক নারীকে, যাকে আমরা চিনি সুলতান রাজিয়া বা রাজিয়া সুলতান বলে। অনেকেই তাকে অভিহিত করেছেন সুলতানা রাজিয়া বা রাজিয়া সুলতানা বলে, কিন্তু এটি ভুল। তুর্কি ভাষায় সুলতানা অর্থ সুলতানের স্ত্রী, কিন্তু রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। তিনি নিজে ছিলেন স্বাধীন সার্বভৌম সুলতান, দিল্লি তথা ভারতবর্ষের প্রথম নারী শাসক। সুলতানের আসনে নির্বাচিত হয়ে যিনি সুলতান রাজিয়া উদ্দুনিয়া ওয়াউদ্দিন অর্থাৎ দুনিয়া এবং দিনের সুলতান এই নাম ধারণ করেন। কে ছিলেন এই বীরমহীয়সী নারী? কিভাবেই বা তিনি দিল্লির ক্ষমতায় আসীন হয়েছিলেন? কি বা ছিল তার পতনের কারণ? চলুন আজ আমরা শুনি মধ্যযুগের সেই সময়ের এক অনন্য নারী শাসকের ইতিহাস। শুরু করার আগে অনুরোধ, আমাদের এই বিচিত্র স্টেশন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের ইতিহাস থেকে গল্প। শুরুতেই একটু পিছনে ফেরা যাক। ১১৯২ সালে মুহাম্মদ ঘুরি, যার পূর্ণ নাম মুইজউদ্দিন মুহাম্মদ ইবনে সাম বা শিহাবুদ্দিন, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত ও হত্যা করে উত্তর ভারতে মুসলিম তুর্কি আধিপত্য বা সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি তার বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে তার প্রতিনিধি শাসনকর্তা নিয়োগ করেন। ১২০৬ সালে মুহাম্মদ ঘুরি মারা গেলে কুতুবউদ্দিন আইবেক স্বাধীন সুলতান হিসেবে আত্মপ্রকাশ করেন। এর মাধ্যমে তুর্কি দাস বা মামলুক বংশের শাসন শুরু হয় এবং দিল্লি তথা উত্তর ভারতে মুসলমান শাসনেরও শুরু হয়। ১২১০ সালে লাহোরে পোলো বা চৌগান খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন এবং তাকে লাহোরেই সমাহিত করা হয়। তার মৃত্যুর পর শাসন ক্ষমতা দখল নিয়ে নানান বিশৃঙ্খলা দেখা দেয় এবং পরবর্তীতে তুর্কি সেনাপ্রধানরা আইবেকের প্রাক্তন বিশিষ্ট দাস সেনাপতি শামসুদ্দিন ইলতুৎমিশকে ক্ষমতায় বসান। সুলতান রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের জ্যেষ্ঠ কন্যা এবং সম্ভবত ওনার প্রথম সন্তান। রাজিয়ার মা কুতুব বেগম ছিলেন কুতুবউদ্দিন আইবেকের কন্যা এবং ইলতুৎমিশের প্রধান স্ত্রী। সুলতান ইলতুৎমিশ ছিলেন একজন দক্ষ শাসক। ১২১১ সালে তিনি ক্ষমতায় আসীন হন এবং ১২৩৬ সালে মৃত্যুবরণ করেন। আর এই ২৬ বছরের শাসন আমলে প্রকৃত প্রস্তাবে ভারতে প্রশাসনিকভাবে মুসলমান শাসনের বিস্তার ঘটে। তিনি প্রথম লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। সুলতান ইলতুৎমিশ তার জ্যেষ্ঠ পুত্র মালিকুস সাইদ নাসিরউদ্দিন মুহাম্মদকে তার উত্তরাধিকার হিসেবে গড়ে তুলেছিলেন, কিন্তু তিনি ১২২৯ সালে বাংলার শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় মারা যান। জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুর পর সুলতান ইলতুৎমিশ জ্যেষ্ঠ কন্যা রাজিয়াকে উত্তরাধিকার হিসেবে গড়ে তুলতে শুরু করেন, কারণ তার অপর দুই পুত্র রুকনউদ্দিন ফিরোজ এবং মুইজউদ্দিন বাহরামের সেই যোগ্যতাই ছিল না। রাজিয়া ছিলেন সুলতানের জ্যেষ্ঠা কন্যা, বুদ্ধিমতী ও যুদ্ধবিদ্যায় পটু। ১২৩১ সালে তার পিতা গোয়ালিয়র অভিযানে গেলে ইলতুৎমিশ তাকে দিল্লির প্রশাসনের দায়িত্বে রেখে যান। তিনি এত ভালোভাবে তার দায়িত্ব পালন করেছিলেন যে তার পিতা ফিরে আসার পর ইলতুৎমিশ তাকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেন। কিন্তু ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির আমির বা অভিজাতগণ একজন নারীকে সুলতানের আসনে বসাতে অস্বীকার করেন, কারণ একজন নারী তাদের শাসন করবেন এই ভাবনাকে তারা মেনে নিতে পারেননি। এ কারণে তারা ইলতুৎমিশের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে, অর্থাৎ তার মনোনীত উত্তরাধিকার রাজিয়াকে দিল্লির সুলতান হতে দিলেন না, বরং ইলতুৎমিশের জীবিত পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রুকনউদ্দিন ফিরোজকে দিল্লির আমিরগণ দিল্লির সুলতান হিসেবে মনোনীত করলেন। কিন্তু রুকনউদ্দিন ফিরোজ ছিলেন একেবারে অকর্মণ্য, অদক্ষ এবং বিলাসপ্রিয় একজন মানুষ। প্রশাসন পরিচালনায় তার কোনো আগ্রহ বা দক্ষতা ছিল না। এর ফলে তার মা শাহ তুরকান, যিনি ছিলেন একজন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী নারী, প্রশাসনের সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলেন এবং নির্বিচারে অত্যাচার শুরু করলেন। বিশেষ করে ইলতুৎমিশের অন্যান্য স্ত্রী এবং তাদের সন্তানদের উপরে নেমে এলো অত্যাচারের খড়গ।
তুর্কান ও রুকনুদ্দিন তাদের যৌথ ষড়যন্ত্রে ইলতুৎমিশের জনপ্রিয় পুত্র কুতুবুদ্দিনকে অন্ধ করে দেয় এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করে। এর সাথে প্রশাসনে যোগ হলো স্বেচ্ছাচারিতা। ফলে শুরু হলো প্রচণ্ড বিশৃঙ্খলার। এর সুযোগে বিভিন্ন প্রদেশের শাসনকর্তারা যেমন মুলতান, লাহোর, বাদাউন, অযোধ্যা একসঙ্গে বিদ্রোহ শুরু করল। অন্যদিকে শাহ তুর্কানের উচ্চাভিলাষ বহু অভিজাতদেরও শাসন বিমুখ করে তোলে এবং তারা বিদ্রোহে ভাগ নেয়। এমনকি তৎকালীন উজির বা প্রধানমন্ত্রী নিজামুল মুলক জুনাইদও বিদ্রোহীদের সাথে যোগ দেন। রুকনুদ্দিন যখন বিদ্রোহীদের সাথে লড়াই করার জন্য কুহরামের দিকে অগ্রসর হন, শাহ তুর্কান দিল্লিতে রাজিয়াকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে, একটি জামাতের নামাজে রাজিয়া শাহ তুর্কানের বিরুদ্ধে সাধারণ জনগণকে বিদ্রোহের ডাক দেন। এরপর একদল জনতা রাজপ্রাসাদে হামলা চালায় এবং শাহ তুর্কানকে কারাগারে বন্দী করেন। 1236 সালে রুকনুদ্দিনকে ক্ষমতাচ্যুত করার পর রাজিয়ার সিংহাসনে আরোহণের মাধ্যমে ঘটে গেল ইতিহাসের এক অনন্য ঘটনা। যে দিল্লিবাসী একদিন নারী বলে রাজিয়াকে ক্ষমতায় বসতেই দেয়নি, সেই দিল্লির অধিবাসীরাই এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজিয়াকে ক্ষমতায় আসীন করল। রাজিয়া ক্ষমতায় আসীন হলেন বটে, কিন্তু তার পথ মসৃণ ছিল না। প্রথমে রুকনুদ্দিন ফিরোজের প্রধানমন্ত্রী মোহাম্মদ জুনাইদি মূলত একজন নারী শাসককে মানতে পারছিলেন না। তার নিজের প্রভাব হারানোর ভয় ছিল। জুনাইদি ও অন্যান্য প্রভাবশালী আমিররা চেয়েছিলেন এমন একজন শাসক যাকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু রাজিয়া স্বাধীনভাবে শাসন করতে চেয়েছিলেন এবং নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এতে তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। শুধু তিনিই নন, যে সমস্ত প্রাদেশিক শাসনকর্তা রুকনুদ্দিন ফিরোজের বিরুদ্ধে একযোগে বিদ্রোহ করেছিলেন, তারাও রাজিয়ার এই ক্ষমতা গ্রহণকে মানতে পারছিলেন না। মুলতান, লাহোর, হানসি, বাদাউনের শাসকরা একজোট হয়ে দিল্লি অবরোধ করা শুরু করলেন। রাজিয়া বুঝতে পারলেন এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে তিনি পেরে উঠবেন না। তাই তিনি কূটনীতি কৌশল প্রয়োগ করলেন। নানান কৌশলে এই জোটের ঐক্যের ভেতরে ফাটল ধরানোর কূটনীতি অবলম্বন করতে শুরু করলেন। রাজিয়া সুলতান কেবল যুদ্ধ করে নয়, কূটনীতি, বিভাজন নীতি এবং পদবি দেওয়ার মাধ্যমে তার বিরোধীদের মোকাবিলা করেছিলেন। তিনি কূটকৌশলে গোপনে যোগাযোগ করে বিদ্রোহী নেতাদের মধ্যে কয়েকজনকে নিজের পক্ষে আনতে সক্ষম হন। যাদের তিনি নিজের পক্ষে টেনেছিলেন মালিক ইজ্জুদ্দিন মোহাম্মদ সালারি, মালিক ইজ্জুদ্দিন কবির খান আয়াজ। এই দুজন বিদ্রোহী নেতা গোপনে রাজিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং জুনাইদি ও অন্য বিদ্রোহী নেতাদের গ্রেপ্তারের পরিকল্পনায় সম্মত হয়েছিলেন। কিন্তু পরিকল্পনার খবর ফাঁস হয়ে গেলে জুনাইদি পালিয়ে যান। অন্যদের অনেকেই ধরা পড়েন এবং প্রাণদণ্ডে দণ্ডিত হন। নিজামুল মুলক মোহাম্মদ জুনাইদি পাহাড়ি অঞ্চলে পালিয়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। বিদ্রোহ দমনের পর তিনি আত্মসমর্পণকারী কিছু অভিজাতকে ক্ষমা করে পুনরায় পদ দেন, যেমন কবির খান আয়াজকে সম্পূর্ণ ধ্বংস না করে অন্য একটি জায়গির প্রদান করেন। এর ফলে অনেক প্রাদেশিক শাসক তার কর্তৃত্ব মেনে নেয়। এই 40 চক্র বা তুর্কানি চাহালাগানি ছিল দিল্লি সালতানাতের দাস বংশের সময়কার 40 জন প্রভাবশালী তুর্কি আমির ও অভিজাতের একটি শক্তিশালী গোষ্ঠী। এই গোষ্ঠীটি গড়ে তোলেন তার পিতা সুলতান ইলতুৎমিশ। তার উদ্দেশ্য ছিল দক্ষ এবং বিশ্বস্ত সামরিক প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একটি শক্তিশালী শাসক গোষ্ঠী তৈরি করা। তাদের কাজ ছিল সুলতানকে শাসন কার্যে সাহায্য করা, প্রশাসনিক ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদ নিয়ন্ত্রণ করা, সিংহাসনের উত্তরাধিকার নির্ধারণে প্রভাব বিস্তার করা। রাজিয়া যখন সুলতান হন,
তখন 40 চক্রের অনেক সদস্য একজন নারী শাসককে মেনে নিতে পারেননি। রাজিয়া তাদের ক্ষমতা কমানোর চেষ্টা করলে তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং শেষ পর্যন্ত তার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পর্যায়ে রাজিয়া উপলব্ধি করলেন সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং রাজনৈতিক পদগুলো তুর্কিদের দখলে এবং তারা ছিল সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী। স্বভাবতই স্বাধীনচেতা রাজিয়া তুর্কিদের ক্ষমতা কমানোর জন্য পদক্ষেপ নেওয়া শুরু করলেন। অতুর্কি কর্মকর্তাদের উচ্চ পদে নিয়োগ দেওয়া শুরু করলেন। শুধুমাত্র তুর্কি বংশের হওয়াকে অগ্রাধিকার না দিয়ে তিনি যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া শুরু করলেন। দরবার ও প্রশাসনে বিভিন্ন জাতিগত গোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো শুরু করলেন। প্রাদেশিক শাসকদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুললেন, যাতে তারা শুধু তুর্কি আমিরদের উপর নির্ভরশীল না থাকেন। সবচেয়ে আলোচিত উদাহরণ হলো জামাল উদ্দিন ইয়াকুতকে উচ্চ পদে উন্নীত করা। ইয়াকুত ছিলেন একজন হাবশি, আবিসিনীয় বা ইথিওপীয় বংশোদ্ভূত কর্মকর্তা। তাকে আমিরি আখুর বা রাজকীয় অশ্বশালার প্রধান পদে উন্নীত করায় অনেক তুর্কি আমির ক্ষুব্ধ হয়। তারা এটিকে নিজেদের একচেটিয়া ক্ষমতার উপর আঘাত হিসেবে দেখেছিল এবং তারা রাজিয়া এবং ইয়াকুতের সম্পর্ক নিয়ে নানান কুৎসা প্রচার করেন। মিনহাজ-ই সিরাজ ছিলেন রাজিয়ার সময়ের খুব কাছাকাছি যুগের ইতিহাসবিদ, তাই তার বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো তিনি কোথাও স্পষ্টভাবে রাজিয়া সুলতান ও ইয়াকুতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে লিখে যাননি। তিনি লিখেছেন যে রাজিয়া ইয়াকুতকে বিশেষ অনুগ্রহ করতেন এবং তাকে উচ্চ পদে উন্নীত করেছিলেন। এমনও উল্লেখ আছে যে ইয়াকুত কখনো কখনো রাজিয়াকে ঘোড়ায় আরোহণে সহায়তা করতেন, কিন্তু মিনহাজ এ থেকে কোনো প্রেমের সম্পর্কের সিদ্ধান্ত দেননি। রাজিয়া ইয়াকুত প্রেম কাহিনীর ধারণা মূলত পরে কিছু ইতিহাসকার ও সাহিত্যিক রচনায় জনপ্রিয় হয়ে ওঠে। আধুনিক অনেক ইতিহাসবিদ মনে করেন তুর্কি অভিযাত্রা ইয়াকুতের উত্থানে অসন্তুষ্ট ছিল এবং রাজিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল। তবে ইতিহাসবিদদের মতে রাজিয়ার বিরুদ্ধে ইয়াকুতকে ঘিরে যে প্রেমের গুজব ছড়ানো হয়েছিল তার পেছনেও ছিল রাজনৈতিক উদ্দেশ্য, যা কিনা তুর্কি অভিযাত্রা তার মর্যাদা ক্ষুণ্ণ করতে চেয়েছিল। সুতরাং রাজিয়ার লক্ষ্য ছিল তুর্কিদের সম্পূর্ণ সরিয়ে দেওয়া নয়, বরং একচেটিয়া রাজনৈতিক আধিপত্য ভেঙে সুলতানের কেন্দ্রীয় কর্তৃত্বকে শক্তিশালী করা। এরপর রাজিয়া ওনার পর্দা ত্যাগ করলেন এবং পুরুষের পোশাক পরে দরবারে অন্যান্য পুরুষ আমির ওমরাহদের সাথে নানান সভা সলা পরামর্শ করতেন। এই পোশাকে তিনি জনসম্মুখে, প্রশাসনে এবং যুদ্ধক্ষেত্রেও আসতেন। তিনি হাতির পিঠে উঠে চলাফেরা করতেন। তিনি দক্ষ অশ্বারোহী ছিলেন এবং বর্ম ও শিরস্ত্রাণ পরে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতেন। রাজিয়ার এই পর্দা না মানা এবং পুরুষ সুলতানের পোশাকে চলাফেরার ব্যাপার রক্ষণশীল মুসলিম ধর্মীয় নেতাদের মনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে এবং অসন্তুষ্ট তুর্কি গোষ্ঠী এটাকেও রাজিয়ার বিরুদ্ধে প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এই সময়েই রাজিয়া গোয়ালিয়র এবং রণথম্ভরে দুটি অভিযান পরিচালনা করেন। গোয়ালিয়র দুর্গের শাসক মালিক জিয়াউদ্দিন জুনায়েদি রাজিয়ার বিরুদ্ধে সন্দেহভাজন হয়ে ওঠেন। রাজিয়া তার বিরুদ্ধে অভিযান চালান। জিয়াউদ্দিন আত্মসমর্পণ করলেও পরে রহস্যজনকভাবে নিখোঁজ বা নিহত হন। এর ফলে গোয়ালিয়র রাজিয়ার নিয়ন্ত্রণে আসে, কিন্তু এই ঘটনার কারণে অনেক তুর্কি আমিরের মধ্যে রাজিয়ার প্রতি অবিশ্বাস তৈরি হয়। তাই রাজনৈতিক দিক থেকে এটি রাজিয়ার জন্য পুরোপুরি লাভজনক হয়নি। রণথম্বর দুর্গে রাজপুতদের বিদ্রোহ দমনে রাজিয়া অভিযান পরিচালনা করেন। তিনি বিদ্রোহ দমন করতে সক্ষম হলেও দুর্গটি দীর্ঘমেয়াদে ধরে রাখা কঠিন হবে বলে মনে করেন। তাই কিছু সূত্র অনুযায়ী তিনি দুর্গের প্রতিরক্ষা কাঠামোর অংশ ভেঙে দেওয়ার নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে বিদ্রোহীরা এটিকে শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারেন। ফলে রণথম্বরে তার অভিযানকে আংশিক সফল বলা যায়, কারণ বিদ্রোহ দমন হয়েছিল কিন্তু স্থায়ীভাবে দিল্লি সালতানাতের শক্ত অবস্থান প্রতিষ্ঠিত হয়নি। এদিকে শুরু হলো রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র। একদিকে নারীকে সুলতান হিসেবে মেনে না নেওয়া, তুর্কি আমিরদের একচেটিয়া ক্ষমতা কমানোর চেষ্টা, চাহালগানি বা 40 চক্র তুর্কি গোষ্ঠীর একচেটিয়া প্রভাব ভাঙতে চাওয়া,
অতুর্কিদের উচ্চ পদে নিয়োগ, বিশেষ করে জামাল উদ্দিন ইয়াকুতের উত্থান তুর্কি অভিজাতদের ক্ষুব্ধ করে এবং তারা দলবদ্ধ হয়ে ষড়যন্ত্র শুরু করে রাজিয়াকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে। যারা একসময় রাজিয়ার কাছ থেকে সুবিধা পেয়েছিলেন তারা অনেকেই এই ষড়যন্ত্রে সামিল হন। এদের অন্যতম ছিলেন লাহোরের শাসনকর্তা মালিক কবির খান। এখানে উল্লেখ্য যে দিল্লির সাধারণ মানুষ, সেনাবাহিনী রাজিয়ার শাসনে বেশ সন্তুষ্ট ছিল। কয়েক বছরে রাজিয়া দক্ষতার সাথে প্রশাসন সামলে চরম বিশৃঙ্খল অস্থিতিশীল পরিস্থিতিকে দমন করে স্থিতিশীলতা, শৃঙ্খলা এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছিলেন। দিল্লির সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর কাছে তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ, দক্ষ, উদারনৈতিক শাসক। কিন্তু তুর্কি অভিজাত গোষ্ঠীর একচেটিয়া ক্ষমতা কমিয়ে নিজের কাছে ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা, এতে প্রাদেশিক শাসনকর্তাদের মনে অনিশ্চয়তা এবং ভয় তৈরি করে এবং এই পর্যায়ে তারা রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। লাহোরের শাসনকর্তা মালিক কবির খানের বিদ্রোহ দমন করতে রাজিয়া নিজেই ওনার সেনাবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন এবং বিদ্রোহ দমন করেন। 1240 সালে ভাতিন্ডার শাসনকর্তা মালিক ইখতিয়ার উদ্দিন আলতোনিয়া বিদ্রোহ ঘোষণা করেন। রাজিয়া আবার সেনাবাহিনী নিয়ে বিদ্রোহ দমন করতে বের হন। পথে তুর্কি ষড়যন্ত্রকারীরা রাজিয়ার সবচেয়ে অনুগত ঘনিষ্ঠ অনুচর জামাল উদ্দিন ইয়াকুতকে হত্যা করে এবং রাজিয়া আলতোনিয়ার হাতে বন্দী হন। রাজিয়া বন্দী হবার সুযোগে দিল্লির অভিজাত তুর্কি আমির ষড়যন্ত্রকারীরা সুলতান ইলতুৎমিশের আরেক পুত্র সুলতান রাজিয়ার ভাই মুইজউদ্দিন বাহরাম শাহকে ক্ষমতায় আসীন করেন। এই ঘটনায় কিন্তু মালিক ইখতিয়ারউদ্দিন আলতোনিয়া বেশ অসন্তুষ্ট হলেন, কারণ তার পরিকল্পনা ছিল ভিন্ন। পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রাজিয়া এবার আবার কূটনৈতিক কৌশল প্রয়োগ করেন। বন্দী অবস্থায় রাজিয়া আলতোনিয়াকে বিবাহের মাধ্যমে সমঝোতার প্রস্তাব দেন এবং আলতোনিয়া তাতে রাজি হন। এরপর তারা বিবাহ করেন এবং দিল্লির সিংহাসন পুনরুদ্ধারের জন্য যৌথভাবে অভিযান চালান। কিন্তু ভাগ্য এবারে সহায় হলো না। তারা যুদ্ধে পরাজিত হলেন এবং নিহত হলেন। যদিও তার মৃত্যু নিয়ে বেশ কয়েকটি কথা রয়েছে। একটি পক্ষ দাবি করেছেন 1240 সালে পলায়নকালে তার একজন ভৃত্য, যে কিনা এই চক্রের অন্তর্ভুক্ত ছিল, তাকে খাদ্যে বিষ দিয়ে হত্যা করে। এই ভৃত্যই তাকে আশ্রয় দিয়েছিল। আরেকটি পক্ষ দাবি করেছিলেন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় রাজিয়া এক কৃষকের বাড়িতে আশ্রয় নেন। খাওয়া দাওয়ার পর তিনি ঘুমোলে কৃষক তার শরীরে রাজকীয় পোশাক দেখতে পান। পোশাকে প্রচুর রত্ন লাগানো ছিল। কৃষক সহজেই বুঝে যায় তার সামনে ঘুমিয়ে থাকা নারী সাধারণ কেউ নন। কৃষকটি ধন সম্পদের লোভে পড়ে ঘুমন্ত রাজিয়াকে হত্যা করে এবং রত্ন নিয়ে পালিয়ে যায়। এভাবেই শেষ হয় মধ্যযুগের অবিস্মরণীয় এক বীর, স্বাধীনচেতা মুসলমান নারী সুলতানের শাসন। 1236 সাল থেকে 1240 সাল পর্যন্ত মোট 4 অথবা 4.5 বছর রাজিয়া ভারতবর্ষ শাসন করেছিলেন। ভারতবর্ষের সমৃদ্ধ ইতিহাসের ভিড়ে এই সময়টুকুর কথা হয়তো তেমন আলোচনাতেই আসতো না, কিন্তু সম্রাজ্ঞী রাজিয়া সুলতান নিজ যোগ্যতা বলেই এই সময়টুকুকে গুরুত্বপূর্ণ করে তুলতে পেরেছিলেন। ভারতবর্ষের প্রথম নারী সুলতান হিসেবে অবশ্যই তিনি নিজেকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, কারণ একজন নারী হিসেবে তিনি যে সময় সিংহাসনে বসেছিলেন সে সময় তা কল্পনাও করা যেত না। ইসলাম ও ভারতবর্ষের ইতিহাসে যে কয়জন নারী খুব বেশি আলোচিত হন, রাজিয়া সুলতান তাদের মধ্যে অন্যতম, যিনি শুধুমাত্র নিজ যোগ্যতা বলে ভারতবর্ষের পরাক্রমশালী সব রাজা, মহারাজা, বাদশাহ আর সম্রাটদের পাশে নিজের অবস্থান গড়ে নিতে পেরেছিলেন। আর তাই ভারতবর্ষের শাসকদের তালিকায় আজও তার নামটি নক্ষত্রের মতোই জ্বলজ্বল করছে। শাসক হিসেবে কেমন ছিলেন রাজিয়া? এই প্রশ্নের উত্তরে দ্বিধাহীনভাবে বলা যায়, তিনি একাধারে একজন দক্ষ, ন্যায়পরায়ণ শাসক এবং সেনাপতি হিসেবে নিজের গুরুত্ব তুলে ধরতে পেরেছিলেন। তিনি ছিলেন মেধাবী, বুদ্ধিমতী, রূপবতী এবং পরিশ্রমী। রাজিয়ার কবর কোথায় এ নিয়েও কিছু বিতর্ক আছে।
পুরনো দিল্লির তুর্কমান গেট এলাকার কাছে একটি সমাধিকে রাজিয়া সুলতানের কবর বলে মনে করা হয়। এটি সবচেয়ে পরিচিত এবং ঐতিহ্যগতভাবে স্বীকৃত স্থান। সেখানে রাজিয়ার সঙ্গে তার বোন সাজিয়ার কবরও রয়েছে বলেও ধারণা করা হয়। আরেকটি শক্তিশালী ঐতিহ্যগত মত হল 1240 সালে কাইথালের কাছে রাজিয়া এবং আলতোনিয়া নিহত হওয়ার পর সেখানেই তাদের দাফন করা হয়। কাইথালেও রাজিয়ার নামে একটি সমাধি রয়েছে। তাহলে আসল কবর কোনটি? এ বিষয়ে নিশ্চিত সমসাময়িক কোনো প্রমাণ নেই, তাই ইতিহাসবিদরা একমত হতে পারেন। দিল্লির সমাধি সবচেয়ে বিখ্যাত ও পর্যটকদের কাছে পরিচিত। কাইথালের সমাধি অনেক ইতিহাসবিদদের কাছে বেশি সম্ভাব্য বলে মনে করা হয়, কারণ রাজিয়া ও আলতোনিয়া সেখানে নিহত হয়েছিলেন। অর্থাৎ রাজিয়া সুলতানের প্রকৃত সমাধিস্থল আজও ইতিহাসের একটি অমীমাংসিত প্রশ্ন। কিন্তু সমাধি যেটিই হোক, দুটি কবরই ভীষণ অবহেলায় এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আর এখানেই শেষ হলো মধ্যযুগের ভারতবর্ষের প্রথম নারী সুলতান রাজিয়া সুলতানের ইতিহাস। ইতিহাসের এরকম নানান গল্প শুনতে বিচিত্র স্টেশন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। A Bichitro Station production.